আসসালামু আলাইকুম। শুভ সকাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। সুনামগঞ্জ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিপা ফেরদৌসী, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সুনামগঞ্জ সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কথা বলবো পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, সুশাসন যেই পাঠটা আছে সেই পাঠটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় বিদ্যমান সমস্যা থেকে উত্তরণের উপায়। আজকে পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রেক্ষাপটে সুশাসনকে বিশ্লেষণ করতে পারবে, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য মূল্যায়ন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা সুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব এবং সুশাসন প্রতিষ্ঠায় বিদ্যমান অন্তরায়সমূহের উপর আলোচনা করেছিলাম। তাহলে চলো আজ আমরা সুশাসনের সেসব সমস্যা থেকে কিভাবে বের হওয়া যায় কিছু উপায় খোঁজার চেষ্টা করি। তার আগে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে সুশাসনটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো 1972 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের উদয় হয়েছিল। এখন 2020 সাল। এখনও বাংলাদেশের বয়স অর্ধশত বছর পূর্ণ হয়নি। তারপরও আমরা যদি একটু বাংলাদেশের শাসন ব্যবস্থাকে বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান এবং ক্রমান্বয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্বের সাথে তাল মিলিয়ে। আজ তোমরা বাংলাদেশের অর্থনৈতিক দিকটা যদি দেখার চেষ্টা করো তাহলে দেখবে আমরা কিন্তু এখন আর তৃতীয় বিশ্বের আগের যেই গরিব রাষ্ট্র বলে যেই পরিস্থিতিটা আমাদের ছিল এখন কিন্তু সেটা নাই। এখন কেউ আমাদেরকে আর তলাবিহীন ঝুড়ি বলতে পারবে না। তাছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। এর আগের ক্লাসে আমরা সুশাসনের গুরুত্বের আলোচনা করতে গিয়ে সুশাসনের কিছু উপাদানের কথা তোমাদেরকে উল্লেখ করেছিলাম। তোমরা এখানে একটা চিত্র দেখতে পাবা, সেটা হচ্ছে ইউনেস্কো সুশাসনের কিছু উপাদানের কথা বলেছিল। যেমন একটা রাষ্ট্রে যদি সুশাসন থাকতে হয় তাহলে সেখানে কনসেনসাস থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, ট্রান্সপারেন্সি থাকতে হবে, পার্টিসিপেশন থাকতে হবে। এরকম বিভিন্ন উপাদান তোমরা গত ক্লাসেও দেখেছো, এখানেও চিত্রটা তোমরা একটু দেখে নাও। তো এই উপাদানগুলো দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে এই উপাদানের অনেকগুলাই কিন্তু বাংলাদেশে এখন দেখতে পাওয়া যায়। বিশেষ করে আমাদের যেই রাষ্ট্রযন্ত্র আছে সেখানে আমরা এখন দেখি আইনের শাসন আগের চেয়ে যথেষ্ট পরিমাণে ভালো। এখানে কিছুটা হলেও রাজনৈতিক স্থিতিশীলতা আছে, ন্যায় বিচারের প্রবণতাও ধীরে ধীরে বাড়ছে। হ্যাঁ, আমি এটা বলবো না যে প্রত্যেকটা উপাদান বাংলাদেশে অর্জিত হয়ে গেছে কিংবা আমরা পারছি সেটাকে লালন করতে কিংবা ধারণ করতে। তবে আশার কথা হচ্ছে আমরা ধীরে ধীরে হয়তো সুশাসন প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছি। গত ক্লাসের এই উপাদানগুলোকে তোমরা আরেকটু দেখার চেষ্টা করবা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, অতীত প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ প্রেক্ষাপটে। তাহলেই তোমরা বুঝতে পারবা বাংলাদেশ এখন সুশাসন নামক যেই চলন্ত ট্রেনটা আছে সেই ট্রেনটাই কিন্তু উঠে অনেক দূরই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবার তাহলে আমরা বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতাগুলো গত ক্লাসে আলোচনা করেছিলাম সেই প্রতিবন্ধকতা থেকে উত্তরণের কিছু উপায় দেখার চেষ্টা করি। সেই উপায়গুলোকে আমি দুইটা ভাগে বিভক্ত করে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমরা দেখতে পারি আসলে সুশাসনের যেই সমস্যাটা সেই সমস্যা সমাধানে সরকার কি করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই যে বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ করা এবং তা বাস্তবায়ন করার বিষয়টা আমাদের সামনে চলে আসে। তোমরা জানো
বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা সহ সব ধরনের মৌলিক অধিকার সংবিধানে সন্নিবেশ করতে হবে। শুধু তাই নয়, এগুলা যেন কেউ ব্যক্তি স্বার্থে বা ক্ষুদ্র দলীয় স্বার্থে খর্ব করতে না পারে, সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারগুলো ভোগের উপযুক্ত পরিবেশ বজায় রাখতে হবে। অর্থনৈতিক অধিকার ছাড়া ব্যক্তি সুষ্ঠুভাবে জীবনযাপন করতে এবং তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে না। অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তা না থাকলে নাগরিকের সামাজিক ও রাজনৈতিক অধিকারগুলো অর্থহীন হয়ে পড়ে। তার পরবর্তীতে সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে আইনসভার বলিষ্ঠ নেতৃত্ব। এটা নিশ্চিত করার জন্য সরকার কাজ করতে পারে। যেমন আইনসভা দেশের শাসন ব্যবস্থার মূল নিয়ন্ত্রণকারী, এটা তোমরা জানো। আইনসভার প্রণীত আইন, বিধিবিধান ও নীতি অনুযায়ী দেশ পরিচালিত হয়। সুশাসন প্রতিষ্ঠায় আইনসভার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুশীল সমাজ ও বেসরকারি সংস্থাসমূহের সমন্বয়ে গঠিত সংঘের মাধ্যমে সুশাসনকে একটি জাতীয় এজেন্ডায় পরিণত করে আইনসভাই কিন্তু সুশাসনকে সবার সামনে নিয়ে আসতে পারে। সেজন্য আইনসভার সদস্যদের ব্যক্তিগত অনুকরণীয় আদর্শে পরিণত হতে হবে। যাদের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ আছে, দলীয় মনোনয়ন দেওয়ার সময় তা যেন বিবেচনায় নেওয়া হয়। নির্বাচন কমিশন যতদূর সম্ভব স্বচ্ছ প্রার্থীদেরই নির্বাচন করার যাতে অনুমতি দেয় তা নিশ্চিত করতে হবে। আইনসভাও যে কোনো সময় প্রমাণিত অভিযোগের ভিত্তিতে সদস্যদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয় তার বিধান করতে হবে। আইনসভার আইনগত ক্ষমতা ও কার্যক্ষেত্রে অনুযায়ী যাতে কাজ করতে পারে এবং স্বচ্ছতার ভিত্তিতে ক্ষমতা প্রয়োগ করতে পারে, সরকারকেই কিন্তু সেটা নিশ্চিত করতে হবে। তারপর যেটা সরকারের করণীয় সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তোমরা জানো আইনের শাসন প্রতিষ্ঠা করার মূল দায়িত্বই কিন্তু সরকারের। আইনের শাসন প্রতিষ্ঠিত হলেই সুশাসন প্রতিষ্ঠা করা অনেক সহজ হয়ে যায়। সরকারকে এজন্য কার্যকরী ভূমিকা পালন করতে হবে। বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আইন ও শাসন বিভাগের অনাবশ্যক প্রভাব থেকে মুক্ত থেকে যাতে বিচারকরা কাজ করতে পারেন তা কার্যকর করার দায়িত্ব সরকারের উপরেই ন্যস্ত। এরপর যদি আমরা দেখি, দক্ষ, উপযুক্ত ও কার্যকর আমলাতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মাঠ পর্যায়ে সুশাসন নিশ্চিত করার দায়িত্ব যাদের উপর বর্তায়, সেই আমলাতন্ত্রকে দক্ষ, উপযুক্ত ও সৎ সংগঠন হিসেবে গড়ে তুলতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আমলাতন্ত্রকে ঢেলে সাজাতে হবে। স্বজনপ্রীতি, দুর্নীতি ও রাজনীতিকরণ দূর করতে হবে। জনপ্রশাসনে নিযুক্ত কর্মকর্তাগণ যাতে যে কোনো ধরনের প্রভাব প্রতিপত্তির ঊর্ধ্বে থেকে নাগরিক সেবা প্রদানে সক্ষম হয় তা কিন্তু সরকারকেই নিশ্চিত করতে হবে। এরপর দুর্নীতির বিষয়টা আমাদের সামনে চলে আসে। সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি দমন কিভাবে কার্যকর হতে পারে? দুর্নীতি সুশাসনের প্রধান অন্তরায়, এটা তোমরা জানো। দুর্নীতি দমনের জন্য সরকারকে কঠোর আইন প্রয়োগ করা উচিত। দুর্নীতি দমন কমিশনকে যথেষ্ট ক্ষমতা দিতে হবে। প্রয়োজনে ন্যায়পাল প্রতিষ্ঠা করতে হবে। সংবাদপত্রের স্বাধীনতা দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করতে পারে। স্বাধীন ও নিরপেক্ষভাবে যাতে সংবাদপত্র ও গণমাধ্যম কাজ করতে পারে, সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। এর পরবর্তীতে যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে কার্যকরী গণতন্ত্র। সুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো কার্যকরী গণতন্ত্র। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে এবং শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে সরকারকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। আর গণতন্ত্রের প্রাণ হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সুশাসন প্রতিষ্ঠার অংশ হিসেবে সরকারের করণীয় হলো স্বাধীন নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠান গড়ে তোলা এবং ওই প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠান ছাড়া যেমন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তেমনিভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তার পরবর্তীতে যে বিষয়টা আমাদের সামনে চলে আসে সরকারের করণীয় হিসেবে সেটা হচ্ছে ই গভর্নেন্স প্রক্রিয়া চালু করা। ই গভর্নেন্স পদ্ধতির মাধ্যমে সরকারের কাজের গতি বৃদ্ধি পায়, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পায়, তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি হয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। সর্বোপরি সরকার ও নাগরিকদের মধ্যকার যোগাযোগ সহজতর হয়।
সুশাসন বাস্তবায়নে ই গভর্নেন্স চালু করা তাই আবশ্যক। এরপর সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন ব্যতীত কোনো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। যে কোনো রাষ্ট্রেই সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করে সরকার। কাজেই সরকারকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারপর আসে মানবাধিকার চর্চা ও মানব সম্পদের উন্নয়নের বিষয়টি। দেশের জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সুবিধা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী দক্ষ মানবগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে হবে। মানবিক উন্নয়ন সম্ভব না হলে মানব সম্পদ সুশাসনের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। মানবিক উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। তারপর যেই বিষয়টা আমাদের সামনে চলে আসে সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতাটা কিন্তু সরকারকেই নিশ্চিত করতে হবে। বিশ্বব্যাংক সুশাসনের যে 6টি সূচক চিহ্নিত করেছে তোর মধ্যে প্রধান সূচকটি হলো বক্তব্য প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিতা। এটা নিয়ে আমরা সুশাসনের গুরুত্ব নিয়ে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে কিছু কথা বলেছিলাম। তো দেখা যায় মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ হিসেবে অনেকে বিবেচনা করে থাকেন। বক্তব্য প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব প্রধানত সরকারের উপরই বর্তায়। কাজেই সরকারকে এ ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে সময়ের প্রয়োজনে এবং সিচুয়েশন যা ডিমান্ড করে সেই অনুযায়ী সরকার বিভিন্ন পদক্ষেপ নিতেই পারে সুশাসন প্রতিষ্ঠায়। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্য যে উপাদানগুলো প্রয়োজন বা প্রতিটা রাষ্ট্রের সুশাসনের ধারণাটা কিন্তু আলাদা। এক একটা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য এক এক ধরনের এফোর্টস প্রয়োজন। এবার আমরা তাহলে দেখি সুশাসন প্রতিষ্ঠায় যেই প্রতিবন্ধকতা আমাদের সামনে চলে আসে সেটা সমাধানে আসলে নাগরিকরা কি করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুশাসন প্রতিষ্ঠা করা কেবল সরকারের একক প্রচেষ্টায় কোনোভাবেই সম্ভব না। এক্ষেত্রে জনগণ ও সরকার সম্মিলিতভাবেই কিন্তু সুশাসন প্রতিষ্ঠায় অংশগ্রহণ করবে, কেননা আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অংশগ্রহণমূলক। জনগণের জন্য সরকার সুশাসনের উদ্যোগ নিলে জনগণ যদি এটি গ্রহণ করার উপযুক্ত মনে না করে এবং সহযোগিতা না করে তবে এই উদ্যোগ সফল হবে না। জনগণের ঐক্যমত্যের সাথে সুশাসনের প্রত্যাশা, আন্তরিক সহযোগিতা এবং নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে সুশাসনের ভিত্তিকে শক্তিশালী করে তোলা সম্ভব হয়। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা যে কথাগুলো নিয়ে আসতে পারি সেটা হচ্ছে প্রথমত আইন মান্য করা। রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব কর্তব্য। আইন তৈরি হয় রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা ও উন্নততর সমাজ জীবন প্রতিষ্ঠার জন্য। আইন অমান্য করলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা কঠিন হয়ে পড়ে। এর ফলে সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়। আইন শুধু নিজে মানলেই হবে না, অন্যরাও যেন আইন মেনে চলে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে। তারপর আমরা বলতে পারি জবাবদিহিতার ক্ষেত্রে নাগরিক সচেতনতা। এই বিষয়টা আসলে কিভাবে আমাদের সামনে চলে আসে। সুশাসন প্রতিষ্ঠার পথে অন্যতম বাধা হলো স্বজনপ্রীতি, দুর্নীতি ও ব্যক্তিকেন্দ্রিক চিন্তা চেতনা। সরকার যত আইন প্রণয়ন করুক আর আইন শৃঙ্খলার উন্নয়নে যত পদক্ষেপই গ্রহণ করুক না কেন, যদি ব্যক্তিগত পর্যায়ে মানুষ সৎ না হয় তাহলে এর মাধ্যমে কোনো উন্নয়ন প্রত্যাশা করা যায় না। আমলা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের হাতে যাবতীয় ক্ষমতা দেওয়া হলেও যদি তারা স্বজনপ্রীতি ও দুর্নীতিমুক্ত হয়ে কাজ করতে না পারেন তবে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দেশের মোট জনসংখ্যার একটি সামান্য অংশ সরকার পরিচালনা করে থাকেন। স্বজনপ্রীতি পরিহার করে জনগণ যদি স্বচ্ছতা ভিত্তিক প্রশাসন এবং এ ব্যাপারে জনপ্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন তাহলেই কিন্তু দুর্নীতি অনেকটাই কমে যাবে। প্রশাসনে ক্ষমতার অপব্যবহার, কর্মের দীর্ঘসূত্রতা
লাল ফিতার দৌরাত্ম্য, আমলাতান্ত্রিক জটিলতা অনেকটাই দূর করা সম্ভব যদি জনসাধারণ সচেতন হয়। আমরা সচেতন নই বলেই আমলারা আমাদের সেবক হয়েও প্রভুর মতো আচরণ করতে পারেন অনেক ক্ষেত্রে। আমরা সচেতন নই বলেই হয়তো ঘুষ প্রথাটা এখনো স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। তাই দেশের জনগণ যেমন তাদের শাসকও তেমনি যেন না হয়, সেজন্য জনগণকে ব্যক্তিগতভাবে কর্তব্য দায়িত্ব সম্পর্কে সচেতন, সৎ এবং কর্মনিষ্ঠ হতে হবে। তাহলেই সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হবে। তারপরে যে বিষয়টি আমাদের সামনে আসে সেটা হচ্ছে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন। তোমরা জানো প্রতিনিধির নির্বাচনে কারো দ্বারা প্রভাবিত না হয়ে সৎ, যোগ্য ও উপযুক্ত প্রার্থীকে ভোট দিলেই কিন্তু আমরা প্রকৃত অর্থেই একজন সৎ এবং যোগ্য প্রার্থী পাব। নির্বাচিত প্রতিনিধি যেন জনগণের নিকট তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকেন তা নিশ্চিত করতে হবে সে দেশের নাগরিকদেরকেই। এরপর সুশাসন প্রতিষ্ঠার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ। আমরা অনেক ক্ষেত্রে দেখি, আমাদের সংবিধানেও এই বিষয়টা নিয়ে উল্লেখ আছে। এখনো তোমাদের সাথে হয়তো পরবর্তীতে আমরা সংবিধানের এই ক্লাসটা নিব। আমাদের সংবিধানেও কিন্তু 4টি মূলনীতির একটি হচ্ছে এই যে ধর্মনিরপেক্ষতা, আর ধর্মনিরপেক্ষতার মূল মন্ত্রই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আর এই সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু সরকার চাইলে সরকার একা একা প্রতিষ্ঠা করতে পারবে না, সেটা করতে হবে সে দেশের নাগরিকদের, সে দেশের জনগণকে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি যদি রক্ষা করা যায় তাহলে একটা দেশে আসলে সুশাসন প্রতিষ্ঠার পথ অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। তারপরে যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে শিক্ষা বিস্তার ও উন্নয়নের নাগরিক সম্পৃক্ততা। দেশের মানুষের মধ্যে শিক্ষার বিস্তার ও প্রসারের জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করে থাকে, কিন্তু জনগণ যদি শিক্ষা গ্রহণে আগ্রহী না হয় তাহলে সরকারের সব প্রচেষ্টাই ব্যর্থ হতে বাধ্য। নিরক্ষর লোকদের দিয়ে প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এজন্য শিক্ষা বিস্তার ও উন্নয়নে জনগণকে সম্পৃক্ত হতে হবে, নিজে শিক্ষিত হতে হবে, নিজ পরিবার পরিজন তথা সন্তান সন্ততিকে বিদ্যালয়ে পাঠাতে হবে এবং শিক্ষা বিস্তারে সাধ্যমতো সক্রিয় অংশগ্রহণ করতে হবে। শিক্ষা বিস্তার ঘটিয়ে দেশের সাক্ষরতার হার বাড়াতে জনগণকে সামগ্রিকভাবে এগিয়ে আসতে হবে। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। তারপর আমরা যেটা নাগরিকদের দায়িত্বের মধ্যে পড়ে সেটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করা। দেশের তৃণমূল থেকেই গণতন্ত্রের ভিত্তি রচিত হয়, এজন্য জনগণের দায়িত্ব কর্তব্যই মুখ্য। জনগণ চাইলে সর্বস্তরে গণতান্ত্রিক চর্চা করা সম্ভব এবং গণতান্ত্রিক উন্নত সংস্কৃতি গড়ে উঠতে পারে। কাজেই নাগরিকদের গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করতে হবে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। তারপর যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা। তার পরবর্তীতে আসবে জাতীয় সম্পদ রক্ষা, নৈতিকতা ও আদর্শের অনুশীলন, রাষ্ট্রের সেবা করা। এই কাজগুলো যদি জনগণ নিজ দায়িত্বে এবং নিজস্ব সচেতনতায় করতে পারে তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠার পথে একটা দেশ অনেকটাই এগিয়ে যেতে পারে। সেটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না, বিশ্বের যে কোনো রাষ্ট্রেই সুশাসন প্রতিষ্ঠার অন্যতম একটা শর্ত হলো সে দেশের নাগরিকরা আসলে কতটুকু সুশাসন চাচ্ছে কিংবা তারা কতটুকু সুশাসনের পথে এগিয়ে যেতে প্রস্তুত, তার উপরেই ডিপেন্ড করে সুশাসন প্রতিষ্ঠা একটা রাষ্ট্রে কতটুকু ত্বরান্বিত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আমাদের শিক্ষণফল অনুযায়ী আমি আশা করছি তোমরা শিক্ষণফলের 3টা বিষয়ই আয়ত্ত করতে পেরেছো। আমরা প্রথমত চেয়েছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে সুশাসনকে কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করছি তোমরা এখন সেটা করতে পারবে।
তারপর আমরা সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা এবং নাগরিকের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমরা এখন সেটা মূল্যায়ন করতে পারবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।